আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে। পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের আজকের আলাপচারিতার অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি, আমাদের নিয়মিত আলোচক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গৌতম লাহিড়ী। দাদা নমস্কার। আশা করি ভালো আছেন দাদা। আমাদের আজকের আলোচনায় আরো একজন অতিথি থাকার কথা, তিনি হচ্ছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। তিনি আশা করছেন কিছুক্ষণের মধ্যে আপনি থাকতে থাকতে আপনি যে সময়টুকু আছেন হয়তো জয়েন করবেন। আমরা আলাপ এগিয়ে নিতে চাই। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভারতের সাথে লেনদেন কিভাবে গোছাবে সরকার, আওয়ামী লীগ কি ফিরবে। সূত্রটা হচ্ছে আজকে প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার দেখা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, পজিটিভলি বলেছেন যে ভারতের সঙ্গে তো আমাদের অনেক লেনদেন, আমাদের বাণিজ্যিক অনেক বিষয় আসলে জড়িত। আমার কাছে সিগনিফিকেন্ট হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো, এই অ্যাপ্রোচ গুলো, এগুলো 18 মাস ছিল না। এই যে অ্যাপ্রোচ গুলো, আমরা এতে করে কি কি ধরনের সামনে এফেক্ট দেখবো, আপনার কাছে আরো কোনো বিশেষ খবর আছে কিনা? এবং ভারতের ভিসা, ভারতের ট্যুর, ভারতের সাথে বাণিজ্য, সিকিউরিটি এক্সচেঞ্জেস, এসব ক্ষেত্রে আমরা কি ধরনের প্রতিফলন দেখতে পাবো? তারপর আমি আওয়ামী লীগের সাথে যাবো। গৌতম লাহিড়ী, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই যেটা জানাই আপনার মাধ্যমে আপনার দর্শকদের যে এখন ভারতে শীতের প্রকোপ কমছে এবং উষ্ণতা বাড়ছে এবং ফলে আশা করি ভারত বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা বাড়বে। আজকেই আপনাদের নবনিযুক্ত ডিজিএফআই এর ডিরেক্টর মেজর জেনারেল চৌধুরী সস্ত্রীক ভারত এসে পৌঁছেছেন এবং তিনি আপনি জানেন কয়েকদিন আগে যে সেনাবাহিনীতে যে পরিবর্তন ঘটে গিয়েছিল, তার একটা পরিবর্তন হচ্ছে তার। এবং তিনি তারপরে যদিও বলা হচ্ছে অফিসিয়ালি যে তিনি চিকিৎসার কারণে আসছেন উচ্চ চিকিৎসার্থে ভারতের সফর এবং তিনি দিন ৩ থাকবেন ভারতে। ফলে ডিজিএফআই এর চিফ মেজর জেনারেল চৌধুরী, যিনি তাকে প্রমোশন দিয়েছে মেজর জেনারেল করা হয়েছে। তিনি আজকে ভারতে আসাটা এটা আমার মনে হয় ২ দেশের সম্পর্কের উন্নতি। আপনি যে নিরাপত্তা প্রসঙ্গটা বললেন, এই নিঃসন্দেহে এটা ২ দেশের ক্ষেত্রে আমার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এখনো গণমাধ্যমে খবরটা দেখিনি। আমার মতে এটা একটা ব্রেকিং নিউজ। সুতরাং আপনাকে সেই অর্থে একটা তথ্য জানালাম এবং আমি নজর রাখবো যে ভবিষ্যতে কি ধরনের আলাপ আলোচনা ডিজিএফআই ইত্যাদির সঙ্গে। অনেকে চিকিৎসার কারণে আসছেন। চিকিৎসার কারণে অতীতে নির্বাচনের আগে আপনাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াজেদ তিনিও এসেছিলেন। তিনি দীর্ঘকাল দিল্লিতে ছিলেন, একটি হাসপাতালে দিল্লিতে। এবং তারপরে অনুযায়ী তার সঙ্গে যে ধরনের আলাপ আলোচনা এখানে ভারতে হচ্ছিল, তারপরে একটা আ তিনি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা ছিল। ফলে সেই ধরনের একটা সম্পর্ক তৈরি হওয়া। আপনি যে কথা বললেন একমাত্র শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আমাদের ভারতের হাই কমিশনার দেখা করেছেন আইন মন্ত্রীর সঙ্গেও আপনাদের যিনি আইনমন্ত্রী তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ফলে একটা সার্বিক সমস্ত বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বিষয় যখন কোনো আলোচনা হয়, যে ভবিষ্যতে মানে কাঠামোগত আলোচনা যখন হবে তার আগের যেটা গ্রাউন্ড তৈরি করাটা, সেই তৈরি করা এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে যেখানে সীমান্ত রক্ষার বিষয়, সীমান্তের হত্যার বিষয় এবং ২ দেশের সম্পর্কে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে ভারতের অনেক উদ্বেগ আছে। যেগুলো হচ্ছে ইউনূস সরকারের আমলে যত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, সেইসব জঙ্গিদের বিষয়ে বর্তমান সরকার কিভাবে ট্যাকল করছেন। এসব নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হচ্ছে এবং সেই কারণেই আমার মনে হয় যে আ ২ দেশের সম্পর্কের একটা তুলনামূলকভাবে যেটা ইউরোপ আমলে একেবারেই ছিল না, তার একটা উষ্ণতা আমরা লক্ষ্য করছি আরকি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ভবিষ্যতে একটা আ দাদা, শেপ নিতে পারে বলে আমার ধারণা। আমাদের ভিসা কার্যক্রমের ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট আছে কিনা? যে দুই দেশের, বাংলাদেশ তো ভারতীয়দের ভিসা দিচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সুখবর আছে কি, বা সেটা কোনো ডেভেলপমেন্ট কিছু আছে? ভারতে যত বিদেশি পর্যটক আসতেন, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যায় আসতেন বাংলাদেশ থেকে। এবং তাদের অনেকের ধরুন মেডিকেল ভিসা ছাড়াও অনেকে পর্যটন ভিসা নিয়েও আসতেন। এই সংখ্যাটা কম ছিল না, বিশাল একটা সংখ্যা ছিল। এবং আ সেটা বন্ধ হয়ে গিয়েছিল ৫ই আগস্টের পর থেকে। এবং আমরা জানি যে আ এই ব্যাপারে আজকেও যে আলাপ আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তাতে ভিসা প্রসঙ্গটা একটা বিষয় ছিল। কিন্তু আমি শুনেছি হাই কমিশনার এখন পর্যন্ত বলেছেন মেডিকেল ভিসাটা এখন পর্যন্ত বাড়ানো হবে আরো। যারা চিকিৎসার কারণে ভারতে আসতে চান, আ তাদের ভিসাটাকে বাড়ানোর কথা ভাবা হচ্ছে। পর্যটন ভিসার কথা এখনো বলা হয়নি। আমার একটা নিজস্ব ধারণা আছে যে কারণে মনে হয় আরো কিছুদিন হয়তো একটু অপেক্ষা করতে হবে। কারণ পশ্চিমবঙ্গ এবং আসামে রাজ্য বিধানসভার নির্বাচন রয়েছে।
এবং এই নির্বাচনটা এপ্রিল মাসে হওয়ার কথা। ফলে মার্চ মাস সেখান থেকে যদি দলে, দলে বাংলাদেশের ভিসা দেয় নিয়ে বহুবিধ ভারতে অনেক বেশি বিতর্ক তৈরি হতে পারে। আমার ধারণা যে নির্বাচনের পর হয়তো ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক হতে পারে। নির্বাচনের আগে কতটা স্বাভাবিক হবে এ নিয়ে এখন নিশ্চিত কোনো সংবাদ বা নিশ্চিত কোনো তথ্য আমি দিতে পারছি না। দাদা, আমার কাছে আরেকটা জিনিস, দুটা জিনিস জানতে আগ্রহী। একটা হলো বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা জায়গায় মাত্রায় গিয়েছিল। আমরা নিজেরাও ট্রেন চেপে কলকাতায় গিয়েছি, এটা একসময় আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল। সেই শুনতাম যে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এক পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের ট্রেন যোগাযোগ ছিল, সেইটা দীর্ঘ সময় পরে চালু হয়েছিল, একটা রুটে না, কয়েকটি রুটে। শুধু ট্রেন যোগাযোগ না, ভারতের বিভিন্ন রুটের সঙ্গে আমাদের বাস যোগাযোগ, এবং বাংলাদেশ উপকৃত হয়েছিল ভারতের কিছু ট্রানজিট সুবিধা থেকে। মানে শুধু ভারতকে যে ট্রানজিট দিয়েছে বাংলাদেশ নর্থে, বাংলাদেশ কিছু ট্রানজিট সুবিধা পেত। এবং ভারত ইউনূস সরকারের সময় যেই সুবিধাগুলো বন্ধ করেছে বাংলাদেশে, এটা আমদানি রপ্তানি খাত সহ বিভিন্ন জায়গায়, এগুলো যদি ভারত নিজের সহযোগে এগুলো আবার চালু না করে, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশে জানেন যে আপনি একটা ভারত বিরোধী ভাব রয়েছে, এইটা আপনি পরিবর্তন ভূমিকা রাখবে নাকি ভারত নিজে থেকে আগ্রহী হয়ে এই প্রতিবন্ধকতাগুলো দূর করবে? দেখুন, আমার ধারণা যে আগামী দিনে নিশ্চিতভাবে এগুলো হয়তো সব কানেক্টিভিটি যেটা তৈরি হয়েছিল, যে ছটা মানে রেল যোগাযোগ যেটা বন্ধ হয়ে গিয়েছিল ১৯৬৫ সালের পর, সেগুলো শেখ হাসিনার সময় চালু হয়েছিল। আ এই ৬ টি রেল যোগাযোগ সেগুলো কি, যেগুলোর মধ্যে মূলত ৩ টি অত্যন্ত জনপ্রিয় রেল যোগাযোগ ছিল। একটি হলো উম মৈত্রী এক্সপ্রেস, একটি বন্ধন এক্সপ্রেস, আরেকটি মিতালি এক্সপ্রেস। এই ৩ টি ট্রেন যে চালু ছিল, কিন্তু যদি ট্রেন চালু হতে পারে তখনই যখন ভারত সরকার পর্যটনের ভিসা দিতে শুরু করবে। কিন্তু আমার নিজের ধারণা ওই এপ্রিল-মে মাস পর্যন্ত হয়তো বাংলাদেশের মানুষকে একটু অপেক্ষা করতে হতে পারে। তারপরে হয়তো বিষয়টা, যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বিষয়টা স্বাভাবিক হতে পারে বলে আমার নিজের ধারণা। আমি দাদা, আমি আওয়ামী লীগ ইস্যুতে যাবো তার আগে একটা, আপনি জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মহল খুব উত্তেজনাপূর্ণ এখন। একদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, অন্যদিকে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ। এই এই দুই জায়গায় কিন্তু বাংলাদেশের বিষয়টা ডিফারেন্ট। যেমন বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কটা সবসময় একটা অন্যরকম সম্পর্ক, বাংলাদেশের কাছে ইমোশনাল সম্পর্ক যত না কূটনৈতিক। আবার ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, আমেরিকা ইনভলভ হয়েছে। এদিক দিয়ে আবার আফগানিস্তান ইস্যুটা ভিন্ন রকম, কারণ বাংলাদেশের মানুষ আফগানিস্তান পাকিস্তান দুইটাতেই অ্যালার্জিও আছে, আবার এই দেশে বেশ কিছু মানুষ আছে ওই দেশের বন্ধু। এই যুদ্ধগুলো বাংলাদেশ ভারত সম্পর্কে কি কোনো ধরনের এফেক্ট, পজিটিভ অর নেগেটিভ, কোনো এফেক্ট ফেলতে পারে কিনা, বা এই যুদ্ধগুলোর এফেক্ট বাংলাদেশে আসতে পারে কিনা ভারত হয়ে? আমি যেটা মানে আ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, এই বিষয়টাতে আমি যেটা দেখলাম যে ভারত সরকার অপেক্ষাকৃত একটি সংযত প্রতিক্রিয়া দিয়েছে, যেটাকে বলা হয় ভারসাম্যের প্রতিক্রিয়া। আ তারা চেয়েছেন যে এটাকে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে সমাধান করা হোক। কিন্তু কোনোভাবেই কিন্তু কাউকেই নিন্দা করা হয়নি। তুলনামূলক আপনি যদি একইভাবে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, সেই বিবৃতিটা ভারত থেকেও ওভাবে বিবৃতি দেওয়া হয়নি। সেই বিবৃতিতে ইরানের হামলাকেও নিন্দা করা হয়েছে। বাংলাদেশ স্পষ্টত আমেরিকান লবির পক্ষে একটা অবস্থান নিচ্ছে বলে আমাদের ধারণা। সেটা তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে পরিষ্কার। এ কারণে আমার মনে হয় যদি পদক্ষেপ নিতে পারে অন্যভাবে, কিন্তু অধ্যাপক ইউনূসের চাপ এখনো কিন্তু আছে বাংলাদেশের পররাষ্ট্র। ফলে সেই নীতিটা, তার যে স্টেটমেন্ট আপনি পড়ে দেখুন, সরাসরি নিন্দা করা হয়েছে। আমেরিকা ইরানকে আক্রমণ করেছে সেটা নিন্দা নেই। কিন্তু নিন্দা আছে যে ইরান যেভাবে অন্য সহযোগী দেশগুলোর উপর আক্রমণ করেছে তার নিন্দা করা আছে। ফলে সেক্ষেত্রে আ প্রচ্ছন্নভাবে আমার মনে হয় অনেকটা, আমার মনে হয় না ভারত বাংলাদেশের এই ক্ষেত্রে অবস্থান যে খুব ভিন্নতা মনে হচ্ছে না। ২ দেশেতেই আভ্যন্তরীণ বিতর্ক আছে, ভারতেও বিতর্ক আছে। ভারতেরও মনে করে অনেকেই যে ভারতীয়রা যে আমাদের নরেন্দ্র মোদী সরকারের আরো বেশি অন্য ধরনের স্পষ্ট স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, যেটা হয়তো নেওয়া হয়নি। এই নিয়ে বিতর্ক আছে। অপোজিশন লিডাররা তারা সমালোচনা করছেন। বাংলাদেশের ক্ষেত্রে কেউ সমালোচনা কিন্তু করেননি। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র বিবৃতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তারা কিন্তু আমেরিকার লবির দিকেই কিন্তু রয়েছে। তৌফিক সাহেব, সরি, ফোন নিয়ে তৌফিক সাহেব হচ্ছে লাগাতার ফোন করছেন। এইজন্য
আচ্ছা, আচ্ছা। আমি আমার লাস্ট প্রশ্ন আপনি ঢুকে যাবেন আমি জানি যে আরেকটু শুনতে থাকবেন, আপনার 7 মিনিট আছে। লাস্ট প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ আপনার দেশে আছে, যেহেতু আমাদের প্রতি আলোচনা থেকে আওয়ামী লীগ সাবজেক্টটা থাকে, আওয়ামী লীগ নিয়ে কি হবে আমরা এখনো জানি না। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও কেউ ছেড়ে কিছু বলছেন না। ইউনূস আমলে যেরকম ছিল সেরকমই থাকবে। জামিন হচ্ছে, আওয়ামী লীগের লোকজন কিছু জামিন হচ্ছে, আবার হেভিওয়েট জামিন কিছু ক্যান্সেল হচ্ছে। আমরা বাংলাদেশের পত্র পত্রিকায় রিপোর্ট, যেমন প্রথম আলো পত্রিকা সাধারণত রিপোর্ট করে না আওয়ামী লীগ নিয়ে কোনো। গতকাল দেখলাম যে খুব অনেক বড় সড়ো একটা রিপোর্ট করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের কোর্ট ছেপেছে, যেটা ইউনূস আমলে তারা কখনো ছাপেন। এসবের কোনো প্রভাব ওই পাশে আপনাদের এখানে যারা আছেন তাদের দিকে আছে কিনা? তারা কি ফিরতে চায়, কিভাবে ফিরতে চায় এই পরিস্থিতিতে? তারা প্রথম আলো রিপোর্ট করছে, জানাচ্ছে যে আওয়ামী লীগ এখন টেস্ট করছে, এই যে টুকটাক অফিস গুলো খুলে টেস্ট করছে বিএনপির একটা কি হয়। আপনার কাছে কি তথ্য আছে দাদা? সবশেষ আমি এই বিষয়টা জানতে চাই আপনার কাছে বিস্তারিত। প্রথমত আপনার সুবিধার্থে বলি যে আমার পরবর্তী অনুষ্ঠানটা উনি সম্ভবত একটা মেসেজ দিলেন যে আধা ঘন্টা পরে করবেন, ফলে হাতে একটু সময় আছে। কিন্তু যেটা মূল প্রশ্ন করেছেন এটা ঘটনা, কিন্তু আমার কাছে কিছু দুঃখজনক কিছু সংবাদ আছে। যারা জামিন পাচ্ছেন, আমার কাছে খবর হচ্ছে বিএনপির কিছু আইনজীবী তারা উৎকোচের বিনিময়ে জামিনের ব্যবস্থা করছেন। প্রচুর টাকা তারা নিচ্ছেন। তবে তারা জামিন দিচ্ছেন। যারা টাকা দিতে পারছেন তারা জামিন পাচ্ছেন। এটা বিএনপির জন্য আমি বললাম। এবার এটা আমার কাছে খবর আছে নির্দিষ্ট। ইনক্লুডিং বরিশালের যারা পেয়েছে। প্রচুর টাকা দিতে হয়েছে তবে জামিন পেয়েছে। ফলে এই ব্যাপারটা ইউনূস আমলে যা ছিল, এতে খুব চমৎকারভাবে একটা পরিবর্তনের একটা দিক দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেটা দেখছি না। ১। আমার মনে হয় না যে এই মুহূর্তে এমন কোন লক্ষণ আছে যে বিএনপি আওয়ামী লীগকে কোন রাজনৈতিক স্পেস দিতে চলেছে। সম্পূর্ণ ভুল ধারণা। কোন স্পেস তারা দিতে চায় না। তাদের মেকি শত্রুতা রাদার জামায়াতের সঙ্গে। জামায়াতকে তারা বিরোধী দল হিসেবেই রাখবে সেখানে। জামায়াত এবং বিএনপি এই ২ বিরোধীদের একটা সমঝোতার মাধ্যমে, কারণ বিএনপির প্রকৃত যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেটা হলো আওয়ামী লীগ। তাকে স্পেস সহজে ছেড়ে দেবে, আওয়ামী লীগকে স্পেসটা আদায় করতে হবে। লড়াই করে আদায় করতে হবে। ৭১ সনের মতো লড়াই করে আদায় করতে হবে। নইলে সহজে এই পথ কেউ দেবে না। কেউ যদি ভেবে থাকেন আওয়ামী লীগের নেতারা যে তাদেরকে বিএনপি জায়গা করে দেবে, সম্পূর্ণ ভুল ভাবছেন। জায়গা কেউ ছেড়ে দেবে না। এবং আমার যেটা মনে হচ্ছে তারেক রহমান যেটা রয়টার্সকে বলেছিলেন ইন্টারভিউতে, যে তিনি বিশ্বাস করেন না যে কোন দলকে নিষিদ্ধ করায়। ভবিষ্যতে কোন দল তাকে নিষিদ্ধ করলে আমার মনে হয় তিনি শেষ পর্যন্ত কোথাও না কোথাও কোন একটা জায়গায় সমঝোতা করছেন। তিনি এই অর্ডিন্যান্সটা যেটা পার্লামেন্টে আসতে চলেছে, সেটা যদি উনি তাকে তার স্বাভাবিক মৃত্যু ঘটাতে চান, তবেই আওয়ামী লীগ ফিরতে পারে। প্রশ্নটা সেইখানে যে সেই অর্ডিন্যান্সটার ভবিষ্যৎ কি হবে? ফলে তার উপরে নির্ভর করছে বিএনপি, তারেক রহমানের অ্যাটিটিউড, তার গণতান্ত্রিকতার পরিচয়। কিন্তু আমি আপনাকে একটা অন্য এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে এটা ভেবে দেখা দরকার। এটা তারেক সরকারকেও ভেবে দেখা দরকার। বাংলাদেশ দীর্ঘকাল বাদে জাতিসংঘে জাতীয় অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ পেতে চলেছে। ৮৬ এরশাদ আমলের পর। প্যালেস্টাইন বাংলাদেশের পক্ষে তার প্রার্থীপদ প্রত্যাহার করেছে। এখন সাইপ্রাস একমাত্র প্রতিদ্বন্দ্বী যে ন্যাটো সমর্থক। বাংলাদেশ এখন অফিসিয়ালি ন্যাটো সমর্থক নয়। কিন্তু বাংলাদেশ যদি আন্তর্জাতিক দুনিয়ায় তারা যদি এই ভাবমূর্তি না রাখতে পারে যে তারা গণতান্ত্রিকতায় বিশ্বাস করে, রাজনৈতিক দলের স্বাধীন কার্যক্রমে বিশ্বাস করে, এটা যদি তারা না করতে পারে, তাহলে জাতিসংঘে তাদের কিন্তু পদটা খোয়াতে হবে। তারা কিন্তু পাবেন না। কারণ তাদের এই চরিত্র নিয়ে বাকি সবাই কেউ তাদের পক্ষে ভোট দেবেন না। ফলে তাদের জাতিসংঘের নিরপেক্ষতা বজায় রাখতে গেলে যে সভাপতি তিনি নিরপেক্ষ। এই নিরপেক্ষতা বজায় ভারতের সাথে লেনদেন কিভাবে গোছাবে সরকার? আওয়ামী লীগ কি ফিরবে? প্রত্যাহার করে গোটা দুনিয়াকে বার্তা দিতে হবে। সেটা যদি না দেন তাহলে বাংলাদেশ যেমন ছিল তেমনই থাকবে। ইউনূস চলে গেছেন, বকলপে লিকল্প। অনেক অনেক ধন্যবাদ। এখানে শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। নমস্কার দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমরা হয়তো নিজস্ব ব্যস্ততার কারণে যেন আবু আলম শহীদ খানকে আমরা পাইনি। আমরা নিশ্চয়ই আজ না হলে কাল আবু আলম শহীদ খানকে আপনাদের সামনে আবার আলোচনায় যুক্ত করার চেষ্টা করবো, এবং তিনি এর আগে আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়েছিল, আবারও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে কমিউনিকেশন হবে। বাট আজকে আমরা শুরু করবো কিনা নিশ্চিত না। আমরা পরবর্তী দিন আবার আবু আলম শহীদ খানের মতামত নিয়ে, বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসবো, নতুন নতুন টাটকা খবর নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।